আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। এরপর থাকবে বিএনপিকে মোকাবিলা করতে যে কৌশল নিচ্ছে আওয়ামী লীগ। রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকার প্রত্যাশা। এরপর থাকবে বিএনপির ৪,৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দরে রাশিয়ার হামলায় ৬০,০০০ টন শস্য ধ্বংস হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আজকে ছাত্র শিক্ষকরা জেগে উঠেছে, কৃষক শ্রমিকরা জেগে উঠেছে, গোটা দেশের মানুষ ফুঁসে উঠেছে এই অবৈধ সরকারের পদত্যাগের জন্য। জনমুক্তির জন্য এই অবস্থার অবস্থান ঘটাতেই হবে। ডক্টর ইরান বলেন, শেখ হাসিনার পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক দফা আন্দোলন সফল করতে হবে। এজন্য চলমান আন্দোলন সংগ্রামে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। নির্দলীয় সরকার ছাড়া কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না, আর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া জাতির কোনো মুক্তি মিলবে না। সুতরাং শেখ হাসিনার পতন এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার, যার অধীনে একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। ইতিপূর্বে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি। ২০১৪ ও ২০১৮ সালের ন্যায় আগামীতেও আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলে জানান তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাস করে না। তারা ফ্যাসিবাদী কায়দায় জোর জবরদস্তির মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেয়। তার প্রমাণ দেশের বিভিন্ন স্থানে এক দফা দাবিতে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর রক্তাক্ত ও সশস্ত্র আক্রমণ করে ২ জনকে হত্যা করেছে। হাজার হাজার নেতাকর্মী হামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। আসলে তারা খুন, গুম ও মানুষের রক্ত ঝরাতে পছন্দ করে। দেশের মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন। তাই এবার যেন নির্বাচন করে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। তাদের পতন খুবই সন্নিকটে। বিএনপিকে মোকাবিলা করতে যে কৌশল এঁকেছে আওয়ামী লীগ। বিএনপির এক দফার আন্দোলনের মিত্রদের মতোই একাধিক ফ্রন্ট গঠন করবে আওয়ামী লীগ। এসব ফ্রন্ট গঠন করা হবে সরকার সমর্থক ছোট ছোট রাজনৈতিক দলকে নিয়ে। সমমনা এই রাজনৈতিক দলগুলো বিএনপি ও তাদের মিত্রদের মোকাবিলায় আওয়ামী লীগের সঙ্গে থাকবে রাজপথে এবং তারাও ক্ষমতাসীনদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করবে। গত বুধবার ১৪ দলের বৈঠকে এমন মত দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈঠকে আমির হোসেন আমু নতুন দুটি রাজনৈতিক দলকে ১৪ দলে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করলে জোট শরিকরা এর বিরোধিতা করেন। তারা চান ১৪ দলকে অটুট রেখে আলাদা আলাদা একাধিক ফ্রন্ট। পরে প্রধানমন্ত্রী ওই মত দেন। গেল বুধবার রাতে গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের আগে মহাজোটের আদলে নির্বাচনী জোট গঠনের বিষয়েও আলোচনা হয়েছে। তবে ১৪ দলীয় জোট আগের মতোই থাকবে। ১৬ মাস পর জোট নেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নির্বাচনকে কেন্দ্র ধারাবাহিক আন্তর্জাতিক চাপের বিষয়ে জোট নেতাদের বিস্তারিত অবহিত করেন। তিনি আন্তর্জাতিক এই চাপের কারণ হিসাবে বৃহৎ শক্তিগুলোর সামরিক ও অর্থনৈতিক চাওয়া পাওয়ায় বিশেষ উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, তারা ভাগ চায়। এখন থেকে কোনো নির্দিষ্ট দেশের কাছ থেকে নয়, ব্যালেন্স করে সামরিক সরঞ্জাম কিনব। তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, অবশ্য যারা আমাদের উপর নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে ১ টাকার জিনিসও কিনব না। গণভবন সূত্র থেকে জানা যায়, ১৪ দলের এই বৈঠকে আওয়ামী লীগের শরিক রাজনৈতিক দলগুলোর নেতারা অক্টোবরের মধ্যে নির্বাচনের আসন সমঝোতা চূড়ান্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন। একই সঙ্গে তারা বলেন, এবার ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই সব আসনে যাতে আগেই দলীয় মনোনয়ন না ঘোষণা করে আওয়ামী লীগ। সম্মতি জানিয়ে এ ব্যাপারে জোট নেতাদের আশ্বস্ত করেন শেখ হাসিনা। রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকার প্রত্যাশা। দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একেএম আব্দুল মোমেন। জাকার্তায় আসিয়ান সেক্রেটারি জেনারেল ডক্টর কাউকিম হার্নের সঙ্গে এক বৈঠকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতেও সহযোগিতা চেয়েছেন এই মন্ত্রী। গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দ্বিপক্ষীয় এই বৈঠকের বিষয়ে জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ডক্টর মোমেন আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে জোটটির সেক্রেটারি জেনারেলের সহযোগিতা চাইলে তিনি বাংলাদেশের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হার্নকে বলেন,
আসিয়ান ও সার্কের মধ্যে অবস্থিত হওয়ায় বাংলাদেশ আসিয়ান দেশগুলোর সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যাপক অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছে। সেক্টরাল ডায়ালগ পার্টনারের মর্যাদা পেলে বাংলাদেশ এ দুটি গুরুত্বপূর্ণ অঞ্চলের সেতুবন্ধনে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। বিএনপির ৪,৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে হয়েছে মামলা। বিএনপি ডাকা পদযাত্রা ঘিরে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ও পাল্টা হামলা এবং সংঘর্ষের ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় ১৪টি মামলা হয়েছে। গত মঙ্গলবারে মধ্যরাত ও বুধবার পুলিশ, কলেজ শিক্ষার্থী, প্রতিষ্ঠানের কর্মচারী মামলাগুলো করেন। এসব মামলায় বিএনপির ৪,৫০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ৪০ বিএনপি নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকার মিরপুরে বাংলা কলেজের সামনে সংঘর্ষের ঘটনায় ২ মামলায় ১,০০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এসব মামলায় ১৮ জন গ্রেপ্তার হয়েছে। ফেনীতে বিএনপির ২,০০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। পিরোজপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৩৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়ায় পুলিশ ও স্থাপনায় হামলা ও বিস্ফোরণের ঘটনায় ৪টি মামলায় ২১১ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জয়পুরহাটে বিএনপির ১,২৩১ জন নেতাকর্মীর বিরুদ্ধে ২টি মামলা এবং ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্মীপুরে সংঘর্ষ ও কৃষক দল কর্মী সজীব হত্যার ঘটনায় ৪টি মামলা হয়েছে, তবে আসামিদের সংখ্যা উল্লেখ করা হয়নি। কিশোরগঞ্জে বিএনপির ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজের সামনে ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত মঙ্গলবার রাতে দারুসালাম থানায় ২টি মামলা হয়েছে। কলেজ শিক্ষার্থী রুবেল হোসেনের মামলায় মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও শিক্ষার্থীদের মারধরের অভিযোগে আনা হয়েছে। এ মামলার এজাহারনামীয় ১২০ জন ও অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে কলেজের কর্মচারী মহিদুর রহমানের করা মামলায় কলেজে ভাঙচুর ও কলেজের স্টাফদের মারধরের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় এজাহারনামীয় আসামি ১০৯ জন ও অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দরে রাশিয়ার হামলায় ৬০,০০০ টন শস্য ধ্বংস। ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলের বন্দরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৬০,০০০ টন খাদ্যশস্য ধ্বংস করেছে এবং গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। গেল বুধবার ইউক্রেনের কৃষিমন্ত্রী মাইকোলা সোলস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। তিনি বলেন, রপ্তানি পরিকাঠামোর অনেকাংশই অচল হয়ে পড়েছে। দেশটির কৃষিমন্ত্রী জানান, ৬০,০০০ টন শস্য ধ্বংস হয়েছে, যেগুলো একটি বড় জাহাজে তুলে নিরাপদ করিডোর দিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরগুলো দিয়ে দেশটির শস্য রপ্তানির ঐতিহাসিক চুক্তি থেকে গত সোমবার রাশিয়া সরে আসে। এরপরও বুধবার পর্যন্ত রাতভর ওদেশা এবং কর্নমস্কে কৃষ্ণসাগর উপকূলের বন্দর ও শস্য টার্মিনালগুলোকে নিশানা করে রাশিয়ার হামলা চলেছে বলে জানিয়েছে বিবিসি। ওদেসার সামরিক মুখপাত্র সেরহি ব্রাতচুক বলেন, সত্যি প্রকাণ্ড হামলা হয়েছে। ফ্রান্স ও জার্মানি রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওদেসায় বোমা ফেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের ইউক্রেনের শস্য পাওয়ার আশা ছিনিয়ে নিচ্ছেন এবং গরিবদের পেটে লাথি মারছেন। গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর দেশটি থেকে শস্য রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল, কারণ রাশিয়া প্রথমেই কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরগুলোর দখল নিয়ে নেয়। বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রপ্তানিকারক দেশ ইউক্রেন থেকে পণ্যের যোগান বন্ধ হয়ে গেলে তার সরাসরি প্রভাব পড়ে যাবে বিশ্ববাজারে। লাফিয়ে লাফিয়ে শস্যের দাম কয়েকগুণ বেড়ে যায়। সারা বিশ্বে দেখা দেয় খাদ্য সংকট। অন্যদিকে ইউক্রেনের গুদামগুলোতেও টনে টনে শস্য পড়ে নষ্ট হতে থাকে। পরিস্থিতি সামাল দিতে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন থেকে শস্য রপ্তানির বিষয়ে ৩ পক্ষের মধ্যে গত বছর একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। গত সোমবার ওই চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর নতুন করে আর মেয়াদ বাড়ানো হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাশিয়া।